বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান এবং পরাশক্তিদের বাংলাদেশে হামলার আশঙ্কা আজকে আলোচনা করব। সেইটা নিয়ে শুধু আলোচনা না, আপনাদেরকে আজকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব। সেই তথ্যগুলো হলো যে দেখেন, 5ই আগস্ট 2024-এ একটা গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পরে হঠাৎ করে আমরা দেখলাম বাংলাদেশে দক্ষিণপন্থীদের, উগ্রবাদী দক্ষিণপন্থীদের, বা আরও সহজ সরল ভাষায় বললে জঙ্গিবাদে বিশ্বাসী যারা, এদের ভয়াবহ রকমের উত্থান ঘটে। স্বাভাবিকভাবে আমরা মনে করেছিলাম যে 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরে একটা ইন্টারিম গভর্নমেন্ট বা তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে, বা গঠিত হয়েছিল। ডক্টর ইউনূস আসলো, 3 মাসের মধ্যে একটা নির্বাচন হবে, তারপরে তারা বিদায় হয়ে চলে যাবে। নির্বাচিত যে সরকার বাংলাদেশে থাকবে তারাই এই দেশ পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনা করবে। ব্যাপারটা তো এরকমই। কিন্তু আমরা দেখলাম কি, 5ই আগস্টের পরে বিএনপিও আউট, বামপন্থীরা আউট, সব রাজনৈতিক দল আউট, উগ্রবাদী দক্ষিণপন্থী স্বাধীনতা বিরোধীদের হাতে ক্ষমতাটা চলে গেল। এবং ডক্টর ইউনূস প্রায় 18টা মাস ডক্টর ইউনূস তালবাহানা শুরু করে দিল। কোনো অবস্থাতেই উনি নির্বাচন দিতে চাইল না। সারা দেশে মব সন্ত্রাস শুরু করলো, আর কালেমার পতাকা সারা দেশে উড্ডয়ন হওয়া শুরু করলো, এবং মাজার ভাঙচুর, হিন্দুদের বাড়িঘর লুট, হিন্দুদের হত্যা, মুক্তিযোদ্ধাদের হত্যা, 71-এর ডিলেট করে দেওয়া, বাংলাদেশের স্বাধীনতাকে ডিলেট করে ফেলা, এই ধরনের অনেক কিছুই আমরা দেখলাম। কিন্তু শেষ পর্যন্ত আমরা যেটা দেখলাম যে যাক, দেশবাসীর চাপে বা আন্তর্জাতিক চাপে ডক্টর ইউনূস নির্বাচন তো দিতে চাই নাই। কিন্তু আজকে আরও ডক্টর ইউনূসের লুটপাট নিয়ে বা ওই 2 বছরে কি করছে সেটা নিয়ে আলোচনা করব না, কারণ আজকের আলোচনার বিষয় হলো যে বর্তমানে বাংলাদেশে যে জঙ্গিবাদের উত্থান, এর রহস্যটা কি। আজকে আলোচনাটা করতেছি এইভাবে। দেখেন, তারপরে ডক্টর ইউনূস একটা নির্বাচন দিল। তারপরে ডক্টর ইউনূস চেয়েছিল যে ক্ষমতাটা স্বাধীনতা বিরোধী জামাত শিবিরের হাতে, জঙ্গিদের হাতে তুলে দিয়ে উনি বিদায় নেবেন। কিন্তু উনি চেষ্টা কম করেন নাই। পুরাটুক না পারলেও দেশবিরোধী শক্তির হাতে এই সংসদেও 77 জন সংসদ সদস্য আছে। যেমন জামায়াতের আমির সহ এনসিপির যে 6টা সিট আছে সহ, নিরপেক্ষ নির্বাচন হলে 8 থেকে 10টা, মানে ডক্টর ইউনূস যদি সিটগুলা না দিত, মেকিং গেম এটা, লন্ডন বৈঠকে সিদ্ধান্ত হইয়া যদি মিউচুয়াল করে সিটগুলো না দিত জামাতকে, তাহলে তারা 8 থেকে 10টা সিট পাইত। আর যদি আওয়ামী লীগ নির্বাচনে থাকতো তাহলে জামাত ইসলাম 3টা সিট পাইত, আর বাকিগুলাকেও সংসদে যাইতে পারতো না। তো যাই হোক, তো আমরা মনে করেছিলাম দেশের মানুষ কিন্তু সবাই ভোট দিয়েছিল তারেক রহমানকে। তারেক রহমানকে ভোট দিয়েছিল এই জামাত শিবিরের হাত থেকে দেশবাসী বাঁচার জন্য। তারা তো বাংলাদেশকে অনেকটা আফগানিস্তান বানিয়ে ফেলছে। ডক্টর ইউনূস নাম পড়ে গেছিল
মোল্লা ইউনূস, এবং সে আপ্রাণ চেষ্টা করে তার টাইমে বাংলাদেশে বসে থেকেই আমরা আফগানি শাসনের একটা স্বাদ আমরা পাইছিলাম। মবক্রাসি চালু করেছিল, যেখানে চাঁদাবাজি, লুটপাট, ধর্ষণ, শিশু বলাৎকার নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়াইছিল। তো যাই হোক, ডক্টর ইউনূস বিদায় হলো, ক্ষমতায় আসলো আমাদের ভাইয়া জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হইল। তো আমরা সবাই সাপোর্ট দিয়েছিলাম, আমাদের পার্টি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী, আমরাও সমর্থন দিয়েছিলাম তারেক রহমানকে, বিএনপিকে, এবং আমি নিজেও, যাতে মির্জা আব্বাস সাহেবকে পাশ করানো যায় ঢাকা ৮ থেকে। আমার কেন্দ্রীয় কমিটি সহ আমরা নিজে মির্জা আব্বাসের পাশে দাঁড়াইছিলাম, কারণ এখানে একটা বেয়াদব ভোটে দাঁড়াইছিল। ওই যে হাওয়া হাদি মরার পরে এক পাটোয়ারি আসছিল এখানে, তো দেখলাম বেজায় উৎপাত করতেছে, তো তাকে তো এখানে নির্বাচিত হইতে দেওয়া যায় না। পরে আমরা সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মার্কসবাদী আমরা সবাই মির্জা আব্বাস সাহেবের সাথে সমর্থন দিয়ে ফিল্ডে থেকে নির্বাচনটা করে দিয়েছি। আচ্ছা যাক, আমরাও করছি, দেশবাসীও সবাই, এমনকি আওয়ামী লীগের অনেকেও ভোট দিচ্ছে, সারা দেশেই বিএনপিকে ভোট দিচ্ছে, যাতে দেশটা আফগানিস্তান না হয়, পাকিস্তান না হয়, জঙ্গিবাদের কবলে দেশটা না পড়ে, সেই কারণে ভোট দেওয়া হয়েছিল। এখন হঠাৎ করে বাংলাদেশে, তাহলে কি আমরা তো ওই দুশ্চিন্তা মুক্ত হইতে পারি নাই যে তারেক রহমান ক্ষমতায় আসলে এখন দেশটা পাকিস্তানি ভাবধারা থেকে বা তালেবানি গোষ্ঠীর ভাবধারা থেকে দেশটা বাংলাদেশি ভাবধারায় ফিরে আসবে, সেটা কিন্তু আমরা করতে পারি নাই। কি হইল, ইদানিং দেখা দিতেছে হঠাৎ করে হোন্ডা মিছিল, কালিমা পতাকা নিয়ে বা দেশের বিভিন্ন স্থানে কালেমার পতাকা লাগানো হইতেছে, ছুটাছুটি দৌড়াদৌড়ি করতেছে চারিদিকে। আমরা সব সময় দেখেছি যে ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন, জার্মান বা যে সমস্ত যে বিশ্বকাপ ফুটবলে নিজ নিজ দলের সমর্থকরা বাংলাদেশে ব্যানার, ফেস্টুন, পতাকা টাঙ্গায়, কিন্তু এইবার দেখতেছি ভিন্নটা। এবার দেখলাম কোথাও কোনো পতাকা, ব্যানার, ফেস্টুন টাঙাইতে দিতেছে না একটা গোষ্ঠী, তারা কালেমার পতাকা লাগাইতেছে সবখানে এবং ফুটবল খেলাকে নিষিদ্ধ করে দিতেছে। এখন এই যে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান, যে কালেমার পতাকা নিয়ে যে সারা দেশে ছোটাছুটি করতেছে, গান বাজনা, নাটক, সিনেমা, সার্কাস, যাত্রা, বাউল গান সব নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এখন একটা বাউল গানের জন্য যদি অনুমতি নেওয়া যায়, চাইতে যায়, তাহলে কিন্তু অনুমতি পাওয়া যাইতেছে না। একটা বাউল গানের অনুমতি চাইতে গেলেও অনুমতি পাওয়া যায় না। তাহলে আমরা দেশের মানুষ এখন একটা আফগানিস্তানের শাসন ব্যবস্থা দেখতে পেতেছি। আচ্ছা, এবার আসেন মূল আলোচনাটায় যাই। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের তথ্য মতে ভারতে যে রাষ্ট্রদূত আছে ইসরায়েলের, উনি বলছেন যে বাংলাদেশে এখন হামাসের জঙ্গি সংগঠন হামাসের কার্যক্রম চালু আছে। আরও বলেছেন মোসাদ যে বাংলাদেশে এখন আল কায়দা, আইএস, তারপরে হামাস এবং পাকিস্তানি, তারপরে যে জেএমবি, হিজবুত তাহরির, আরও বেশ কয়েকটা জঙ্গি সংগঠন এখন নাকি বাংলাদেশে ঘাঁটি গাড়ছে।
যে জঙ্গি সংগঠনগুলো আগে আসিল মধ্যপ্রাচ্যে, পাকিস্তান এবং আফগানিস্তানে, তারা নাকি বাংলাদেশে সবাই ঘাঁটি গাচ্ছে। এই অভিযোগ করতেছে কারা? মোসাদের গোয়েন্দা সংস্থা বলতেছে, তারপরে ভারতীয় গোয়েন্দা সংস্থা র বলতেছে, এবং বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় এগুলো তুলে ধরতেছে তারা। এখন আমি যেটা বলতে চাই যে বাংলাদেশ কিন্তু এখনো ওই রকম জঙ্গি কবলিত হইয়া পড়ে নাই। যদিও আমাদের একটা দুর্নাম আছে, 2004 সালে বাংলাদেশে একবারে 500 জায়গাতে জঙ্গি হামলা করা হয়েছিল। তো এখন এই যে তারা বলা শুরু করেছে, ভারতের গোয়েন্দা সংস্থা বা ভারত, তারপরে যে বলা শুরু করেছে মোসাদ মানে হলো আমেরিকা, এবং ঠিক এই সময়তেই টোটাল বাংলাদেশে কালিমার পতাকা নিয়ে ছুটাছুটি করতেছে যে গোষ্ঠীটা, এটা কিন্তু ইউরোপ, আমেরিকা এরা সবাই দেখতেছে। তো আমাদের যেটা বাস্তব অভিজ্ঞতা, একটা দেশে হামলা করার আগে তারা কিন্তু জঙ্গি সৃষ্টি করে। যেমন ওসামা বিন লাদেন ছিল, যে তাকে কিন্তু সৃষ্টি করেছিল আমেরিকা, এবং তাকে সৃষ্টি করার পরেই তারা কিন্তু আফগানিস্তানে হামলার ক্ষেত্র প্রস্তুত করেছিল। সিরিয়াতেও একই অবস্থা, লিবিয়াতেও একই অবস্থা। এই যে হামাস, হুতি, হিজবুল্লাহ, আইএস, এই ধরনের জঙ্গি সংগঠনগুলো প্রথমে তারা সৃষ্টি করে, টাকা পয়সা দেয়, ডলার দেয়, যেখানে তাদের অভিযান চালানোর প্রয়োজন আছে সেই জায়গাগুলোতে তারা এইভাবে বিশেষ করে দেয়। তারপরেই সেই জঙ্গি দমনের নামে তারা সেখানে হামলা চালায়, অভিযান চালায়। কিন্তু বাংলাদেশে আমেরিকা একটা ঘাঁটি চায়, শেখ হাসিনার কাছ থেকে চেয়েছিল, এটা সত্য, 1 নম্বরে। কিন্তু শেখ হাসিনা ঘাঁটি দেয় নাই। তারপরে চেয়েছিল একটা করিডোর বা একটা খ্রিস্টান রাষ্ট্র করার জন্য একটা ষড়যন্ত্র চলতেছে। আমাদের পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার এই অঞ্চলটা দখল করিয়া বা মায়ানমারের কিছু অংশ সাথে অ্যাড করে দিয়া এখানে একটা খ্রিস্টান রাষ্ট্র তৈরি করার জন্য ইউরোপ, আমেরিকা চেষ্টা করেছে, এবং শেখ হাসিনার কাছ থেকে নেওয়ার জন্য চেষ্টা করেছে, কিন্তু পায় নাই, কোনোভাবেই নিতে পারে নাই। ডক্টর ইউনূসকে বাংলাদেশের ক্ষমতায় যখন দিল, তখন সবাই বলা বলি করলো যে শেখ হাসিনার রেজিম চেঞ্জ করছে আমেরিকায়, এবং এটাও তারা বললো যে $29 মিলিয়ন শেখ হাসিনার বিরোধী যে অভ্যুত্থান সেখানে তারা ব্যয় করছে। দেখেন, ডক্টর ইউনূস আমাদের সারা বাংলাদেশের কোনো মানুষের কথা কিন্তু শুনে নাই। আমেরিকার সাথে কিন্তু একটা গোলামি চুক্তি করে দিয়েছে অলরেডি। সেই চুক্তির বদলতে এখন দেখেন, আমাদের বিশ্বের কোথাও যদি মাংনা তেল দেয় তাও কিনতে পারবো না, আমেরিকা থেকে কিনতে হবে। এবং বিভিন্ন ধরনের পণ্য, যুদ্ধ অস্ত্র থেকে শুরু করে আর সব কিছুই আমাদের কিনতে হবে আমেরিকা থেকে, আর অন্য কোথাও থেকে কিনতে পারবো না। এবং সেই চুক্তির আদলে, চুক্তির ভিতরেই এমন কিছু আছে যে তারা ইচ্ছা করলে ঘাঁটিটাও করতে পারে। কিন্তু সেটা তো আমেরিকা কিন্তু সন্তুষ্ট না। তারা বাংলাদেশে, আমরা বিভিন্ন সূত্রে খবর পাইলাম যে আবারও বাংলাদেশে তারা $20 মিলিয়ন ঢুকাইছে। বাংলাদেশের উগ্রবাদী, ডানপন্থী এবং জঙ্গিদের পিছনে তারা এই অর্থটা ব্যয় করতেছে। এবং আমরা সন্দেহ করতেছি এভাবেই, যেমন দেখুন
আমেরিকান রাষ্ট্রদূত দেখেন চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতেছে। এখন যে রাষ্ট্রদূত বাংলাদেশে আছে আমেরিকান, তার গতিবিধি সন্দেহজনক। তাহলে হিসাবটা মিলে যেতেছে যে বাংলাদেশে তো ওই যে গুলশানে হলিয়ার্টিজেনে একবার হামলা হয়েছে, জঙ্গি হামলা হয়েছে। 2004 সালে 500 জায়গাতে জঙ্গি হামলা হয়েছে। আমাদের তো একটা রেকর্ড খারাপ আছেই। এখন আবার তারা অভিযোগ করা শুরু করেছে যে আল কায়দা, আল শামস, তারপরে হলো আইএস, হামাস, বিভিন্ন জঙ্গি সংগঠন এখন নাকি বাংলাদেশে ঘাঁটি কাটছে। ভারত সেদিক দিয়ে বলতেছে যে এই 6টা জঙ্গি ঘাঁটি করছে বাংলাদেশে, পাকিস্তান 6টা। আচ্ছা, এখন আমরা সন্দেহ করতেছি যে এই যে হঠাৎ করে বাংলাদেশে কালিমার পতাকা নিয়ে দৌড়াদৌড়ি করছে আর এটা বিশ্ব মিডিয়ায় যাইতেছে, এটা আমেরিকার ডলার এদেরকে দেওয়া হয়েছে এবং আমেরিকার ডলারেই এগুলো করা হইতেছে। আসলে জঙ্গি টঙ্গি কিছু না, নাটক একটা আর কি সৃষ্টি করা হয়েছে যে বাংলাদেশে যাতে তারা একটা হামলা চালাইতে পারে। তাহলে বাংলাদেশে এই যে জঙ্গি নাটক করিয়া দেখাইয়া তারা, আমরা মনে করি বাংলাদেশে কোনো জঙ্গি নাই। তাহলে কালো পতাকা নিয়ে দৌড়াইতেছে কেমনে? ওই যে কিছু এরা বুঝে না, বলছে তোমরা ইসলাম কায়েম করো। হ্যাঁ, $20 মিলিয়ন আবার বাংলাদেশে ঢুকাইছে। তারপরে এরা কালেমার পতাকা নিয়ে দৌড়াদৌড়ি করছে। এই সুযোগে তারা যেমন আফগানিস্তানে হামলা চালিয়েছিল, লিবিয়াতে হামলা চালিয়েছে, ইরাকে হামলা চালিয়েছে, সিরিয়াতে হামলা চালিয়েছে, সেরকমভাবেই তারা বাংলাদেশে একটা হামলা চালাবে। এই যে হামলা চালাবে, সৈন্য যে আসবে আর যাবে না, এটি হলো লক্ষ্য। এটি হলো বাংলাদেশের জঙ্গি নাটক করার মূল কাহিনী। সবাই সতর্ক থাকবেন। বাংলাদেশের যারা উগ্রবাদী আছেন, ডানপন্থী আছেন, আপনাদেরকে সতর্ক করে দিই, সতর্ক থাকবেন। ওরা কিন্তু লাদেন সৃষ্টি করে, হত্যা করে। ওরা কিন্তু মোল্লা ওমর সৃষ্টি করে, আবার হত্যা করে। ওরা কিন্তু হামাস সৃষ্টি করে, আবার হত্যা করে। মানে আপনাদের যদি সৃষ্টি করতে থাকে, তাহলে আপনাদের পরিণতির কথা চিন্তা করেন। এই উসিলায় তারা হামলা চালিয়ে তারা চায় একটা ঘাঁটি, সেন্ট মার্টিন দখল করতে, একটা ঘাঁটি দখল করতে, বা এখানে একটা খ্রিস্টান রাষ্ট্র করতে। তো সবাই সেদিকে সতর্ক থাকবেন। আমরা কিন্তু ওই রকমই দেখতেছি। ধন্যবাদ। আমার একটা চ্যানেল আছে আব্দুস সামাদ সুজন, ইউটিউবে। এটা একটু সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে ভালো ভালো আপডেট করে রাখেন, খবরগুলো পাবেন। আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন। ধন্যবাদ।